পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে আজ ক্লাস 9-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটি বাংলা শিক্ষা পোর্টালে জুলাই মাসে 2021 সালে জুলাই মাসে যেটা প্রকাশ করা হয়েছে তার সম্পূর্ণ উত্তরটি নিয়েই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে আমি ভিডিওটা তৈরি করেছি। পাশাপাশি ইতিহাস ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, তাই ভিডিওটা একটু দীর্ঘ হবে। মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো, প্রশ্ন উত্তরগুলো তোমরা লিখে নিতে পারো। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঈশান হলো উত্তর পূর্ব কোণ, এখানে উত্তর পূর্ব কোণটা সঠিক অপশন হবে। আজ আমার সংসার চলবে কিভাবে প্রশ্নটি করেছে ধীবর। পরের প্রশ্ন, বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছে ইলিয়াস। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল 10 টাকা। নোংর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো সাদা মেঘ কালো পাহাড়। পরের প্রশ্ন, কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। পূজা চমকিত কেন? মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রবল ঝড় বৃষ্টির প্রকোপে কলিঙ্গ দেশের সমগ্র প্রকৃতি ধুলোয় আচ্ছাদিত হয়ে যায় এবং শস্যক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রজা চমকিত হয়। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে মহারাজের আংটি চুরির অপবাদে ধৃত ধীবরের বাড়ি শক্রাবতার বলে একটি স্থানে। ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা কথা বলতো? রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের ইলিয়াস গল্পে বিপুল সম্পত্তির অধিকারী ইলিয়াসের কোনো কিছুর অভাব ছিল না বলে তার প্রতিবেশীরা ঈর্ষা করে তাকে কথা বলতো। মনে এলো মাস্টারমশাইয়ের কথা। কখন এমনটি ঘটেছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে লেখক হিসাবে গল্পকথক সুকুমার যখন অল্প স্বল্প নাম করেছেন, তখন এক অনামী পত্রিকা থেকে তার কাছে বাল্যস্মৃতি লেখার প্রস্তাব আসে। তখন সুকুমারের মনে তার স্কুলের বিভীষিকা স্বরূপ অঙ্কের মাস্টারমশাইয়ের কথা মনে আসে। 2.5 বিরামহীন এই দাঁড়টানা। কবি দাঁড়টানাকে বিরামহীন বলেছেন কেন? কবি অজিত দত্তের নোংর কবিতায় কবি সংসারের মায়ায় আবদ্ধ, কর্মের জগৎ তাকে বেষ্টন করে আছে, অথচ তার অতৃপ্ত রোমান্টিক মন সীমা ছাড়িয়ে অসীমে যাত্রা করতে চায়, তাই তিনি বিরামহীনভাবে দাঁড় টেনে চলেন। পরের প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর পরিচয় দাও, তিনি হনুমানকে কি আদেশ দিয়েছেন? মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় উল্লেখিত দেবী চণ্ডী হলেন হিন্দু দেবতা। তিনি দেবী দুর্গার রূপ ভেদ এবং শক্তি নামে পরিচিত। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে দেবী চণ্ডী শুম্ভ নিশুম্ভ নামে 2 দানব সহ অনেককে বধ করেন। চণ্ডরূপ ধারণ করেন তিনি দেবশত্রুদের বধ করেন বলে তার নাম চণ্ডী। আলোচ্য কবিতার শেষ কয়েক ছত্রে মা চণ্ডীর আদেশের উল্লেখ করা হয়েছে। মা চণ্ডীর আদেশে বীর হনুমান কলিঙ্গ দেশের সমস্ত দেবালয় এবং বাসগৃহ ভেঙে গুড়িয়ে দিয়েছিল। পরের প্রশ্ন, কিভাবে আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তাকে আংটি প্রসঙ্গে সে কি বলেছে? মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র শক্রাবতারের বাসিন্দা একজন ধীবর আলোচ্যোক্তির বক্তা। মাছ ধরে বাজারে বিক্রি করে ধীবর প্রতিদিনকার জীবিকা নির্বাহ করে। স্বাভাবিকভাবে তার কাছে মণিমুক্তা খচিত রাজার নামাঙ্কিত আংটি থাকাটা একটু অস্বাভাবিক। দুষ্মন্ত শকুন্তলার হাতে যে আংটি পরিয়ে এসেছিলেন তা প্রতিগৃহে যাত্রাকালে স্নান শেষে শচী তীর্থে অঞ্জলি প্রদানের সময় তার হাত থেকে নদীতে পড়ে যায় এবং সেটি একটি মাছ গিলে নেয়। সেই মাছটি ধীবরের হাতে ধরা পড়ে। বিক্রির জন্য ধীবর মাছটি কাটার সময় মণিমুক্তা খচিত আংটিটি দেখতে পায়। আংটিটি সে এভাবে পেয়েছিল। মোহাম্মদ শাহ কোন গল্পের চরিত্র, তার প্রকৃতি কেমন? পরের প্রশ্ন, বিখ্যাত রাশিয়ান লেখক লিও তলস্তয়ের ইলিয়াস গল্পের চরিত্র হলেন মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহ ছিলেন ইলিয়াসের একজন প্রতিবেশী। তিনি ছিলেন খুবই সজ্জন চরিত্রের মানুষ। তিনি খুব দয়ালু এবং অন্যের দুঃখে কাতর ছিলেন। সচ্ছল অবস্থায় ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে ইলিয়াসের দুঃখের দিনে মোহাম্মদ শাহেরও দুঃখ হয়েছিল। সেজন্য মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত দেখভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিলেন। ইলিয়াসের স্ত্রীকেও এই দুর্দিনে ঘটকীদের দুধ দোয়ানো এবং কুমিজ তৈরির কাজ দিয়েছিলেন। স্বর্গের দরজাতেও ঠিক এই কথাই লেখা রয়েছে। কোন কথা? বক্তার এমন মন্তব্যের কারণ কি? লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে অঙ্কের মাস্টারমশাই ছাত্রদের কাছে গল্প করেছিলেন যে প্লেটোর দোরগোড়ায় মতো স্বর্গের দরজাতেও লেখা রয়েছে যারা অঙ্ক জানে না সেখানে তাদের প্রবেশ নিষেধ। বক্তা অর্থাৎ দাম গল্পের অঙ্কের মাস্টারমশাইয়ের অঙ্কের প্রতি ছিল প্রগাঢ় শ্রদ্ধা ও জ্ঞান। তার বিশ্বাস ছিল অঙ্কের প্রতি এই ভালোবাসা ও পারদর্শিতা প্রতিটি ছাত্র থাকা উচিত। আসলে অঙ্কের মাহাত্ম্য ছাত্রদের উপলব্ধি করাতে বক্তা এমন মন্তব্য করেছেন।
পরের প্রশ্ন, আমরা বাণিজ্য তরী বাধা পড়ে আছে, কোন বাণিজ্য তরী সেটি বাধা পড়ে আছে কেন? কবি অজিত দত্তের রূপকধর্মীর কবিতা নোঙরে মানুষের জীবনকে বাণিজ্য তরীর সাথে তুলনা করা হয়েছে। এই বাণিজ্য তরীতে মানুষ নিজে নিজের পসরা সাজিয়ে জীবনের পথে অগ্রসর হয়। জীবন তরীকে লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে উদ্যোগ, উদ্যম ও কর্মচঞ্চলতা, যা দ্বারের মতো কাজ করে। কিন্তু মানুষের জীবন সর্বদা স্বপ্ন দেখা ও স্বপ্নভঙ্গের সুতোয় বাঁধা। জীবনের নানান প্রতিকূলতা মানুষকে তার কর্মপ্রচেষ্টায় বাধা দেয়। ফলে প্রার্থিত মুক্ত জীবনের ঘাটে মানুষের বাণিজ্য তরী বাধা পড়ে আছে। চারেরগুলো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি দেশ্য শব্দে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। এটা এর আগেও আমি এরকম একটা প্রশ্ন উত্তর লিখিয়েছি, তাই স্ক্রিনে সেই উত্তরটা তোমরা দেখে নাও। স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করে আংটিটি দেখে মহারাজের কি প্রতিক্রিয়া হয়েছিল তা বুঝিয়ে দাও। মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে এক ধীবর একটি রুই মাছকে টুকরো করে কাটার সময় সেটির পেটের ভেতর থেকে একটা আংটি পায়। মণিখচিত এবং রাজার নাম খোদাই করা সে আংটিটি দেখে নগর রক্ষায় নিযুক্ত রাজার শ্যালক এবং রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। ধীবরের কথা তারা শুনতেই চান না। রাজার শ্যালক রাজাকে সমস্ত ঘটনা জানাতে রাজপ্রাসাদে যায়, কিন্তু দেখা যায় ধীবরের সব কথাই সত্যি। এই পর্বেই রাজা আংটিটিকে সচক্ষে দেখেন। দুর্বাসা মুনির কথা মতো এই স্মৃতিচিহ্ন দেখেই তার শকুন্তলার কথা মনে পড়ে যায়। রাজপ্রাসাদ থেকে ফিরে রাজশ্যালক এসব কথাই রক্ষীদের উদ্দেশ্যে বলে। আংটি দেখে স্বভাবত গম্ভীর প্রকৃতির রাজা মুহূর্তের জন্য বিহ্বলভাবে চেয়ে থাকেন। শুধু তাই নয়, তার মনে যে উচ্ছ্বাস তৈরি হয় তার ফলে তিনি ধীবরকে আংটির মূল্যে সমপরিমাণ অর্থ পুরস্কার হিসাবে দেন। আংটিটি রাজার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা রাজার এই আচরণ থেকে সহজে অনুমান করা যায়। আংটির মূল্য নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি এক্ষেত্রে রাজাকে অনুভূতি প্রবণ করে তুলেছিল। পরের প্রশ্ন, ইলিয়াস গল্প অনুসারে ইলিয়াস চরিত্র বিশ্লেষণ করো। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে তাকে কেন্দ্র করে গল্পের সমস্ত ঘটনা আবর্তিত হয়েছে। সমগ্র গল্পের আলোচনায় তার চরিত্রের কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে প্রকাশিত হয়। কঠোর পরিশ্রমী ও কর্মনিষ্ঠ। ইলিয়াসের পৈতৃক সম্পত্তি খুব একটা ছিল না, কিন্তু 35 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে নানা সমস্যা অতিক্রম করে নিজের কর্মনিষ্ঠার জন্য সে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিল। অতিথি সেবা পরায়ণতা। ইলিয়াস অর্থবান হলে তার বাড়িতে প্রচুর অতিথির আগমন ঘটতে থাকে। সময়ের সাথে সাথে অতিথির সংখ্যা বাড়তে থাকে। সে তার বাড়িতে আগত অতিথি অভ্যাগতদের খুব ভালোভাবে আপ্যায়ন করত। কর্তব্যপরায়ণতা। সন্তানদের প্রতি যেমন কঠোর ছিলেন ইলিয়াস, তেমনি তার কর্তব্যবোধ ছিল। এই ছোট ছেলেকে বাড়ি থেকে বিতাড়িত করলেও তাকে সম্পদ থেকে বঞ্চিত করেননি। ইতিবাচক দৃষ্টিভঙ্গি। সর্বস্ব হারিয়েও সে ভেঙে পড়েনি, কারণ কোনো কাজকেই সে ছোট ভাবেনি। তাই মালিক থেকে মজুর হওয়াতেও তার কোনো আক্ষেপ নেই। আধ্যাত্মিক চেতনা। কঠিন সময়ে সে যেভাবে সত্য সুখকে উপলব্ধির কথা বলেছে, তাতে তার আধ্যাত্মিক চেতনা প্রসারিত হয়েছে, যা তার চরিত্রের আর একটা সুন্দর দিককে তুলে ধরে। পরের প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তাকে কেন তার এমন মনে হয়েছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে উদ্ধৃতিটির বক্তা গল্পকথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই। কর্মজীবনে মাস্টারমশাই ছিলেন তার ছাত্রদের কাছে মূর্তিমান বিভীষিকা। অঙ্কে তার পাণ্ডিত্য ছিল প্রশ্নাতীত। যে কোনো জটিল অঙ্ক একবার দেখেই তিনি সমাধান করতে পারতেন। ছাত্ররা অঙ্ক না পারলে তিনি ভয়ানক রাগে তাদের প্রহার করতেন। এজন্য ছাত্ররা তাকে যমের মতো ভয় পেত এবং তার ও অঙ্কের হাত থেকে রেহাই পাবার দিন গুনত। গল্পকথক সুকুমার অঙ্কে দুর্বল ছিলেন। পরবর্তীকালে লেখক হয়ে বাল্যস্মৃতিতে মাস্টারমশাইয়ের সমালোচনা করে লেখেন যে জোর করে ভয় দেখিয়ে মেরে ছাত্রদের কোনো বিষয় শেখানো যায় না। ঘটনাচক্রে মাস্টারমশাই সুকুমারের এই লেখাটি পড়েছিলেন। খুব আশ্চর্যজনকভাবে অত রাগী মানুষটি একটুও না রেগে ছাত্রের যাবতীয় সমালোচনাকে উদার মনে সন্তানের অধিকার বলে গ্রহণ করেছিলেন। এত বছর পর একজন ছাত্র তার কথা মনে করে পত্রিকায় গল্প লিখেছে, এটাই সরলমতি মানুষটির কাছে প্রবল আনন্দ ও গর্বের বিষয় হয়ে উঠেছিল। তার কঠিন চরিত্রের আড়ালে লুক্কায়িত ছাত্র দরদ এখানে প্রকাশিত হয়েছে। পরের প্রশ্ন, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। উদ্ধৃতিটির আলোকে নোঙর কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। কবি অজিত দত্তের নোঙর কবিতায় কবি নৌকো নিয়ে যেতে চান সুদূর সাতসাগর পারে। বন্ধনময় বাস্তব জীবন থেকে অনেক দূরে কল্পনা লোকে পাড়ি দিতে চান কবি। প্রাচীন ও মধ্যযুগের সওদাগরদের মতো কবি ভাসিয়ে দিতে চান তার সৃষ্টি সম্পদে পূর্ণ নৌকা। রোজকার কর্মময় সহস্র বন্ধনময় জীবন থেকে ছুটি নিয়ে কবির কল্পনাপ্রবণ মন দূর অজানা অচেনা দেশে পাড়ি দিতে চায়। বাস্তব জীবনের ঘাত প্রতিঘাত, কর্মময় জীবনের একঘেয়েমি, সংসারের মায়াবন্ধন অতিক্রম করে কবি নৌকা নিয়ে বেরিয়ে পড়তে চান কোনো সব পেয়েছি দেশের সন্ধানে। কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে থেকে যায় বিস্তর ব্যবধান। কবির ভাবুক মন তা মানতে চায় না।
উদার উন্মুক্ত প্রকৃতির ডাকে মন চাইলেও কবি সাড়া দিতে পারেন না। কর্মময় সাংসারিক জীবনের বন্ধন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। স্রোতের গতি কবির বন্ধনকে বিদ্রূপ করে, কিন্তু কবি নিরুপায়, অসহায়। বৃথাই দাঁড় টানা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেন। এভাবেই নোঙর কবিতাটিতে কবির আকাঙ্ক্ষার অপূর্ণতা আক্ষেপের বেদনায় ধূসর হয়ে উঠেছে। পরেরটা নির্দেশ অনুযায়ী উত্তর দাও। শ্লোক থেকে ষোলক এক্ষেত্রে কি ঘটেছে? মধ্য স্বরাগম ঘটেছে। হলো একটি কি ধরনের স্বরধ্বনি? এটি অর্ধ বিবৃত স্বরধ্বনি হবে। বিদেশি উপসর্গযোগে উৎপন্ন একটি শব্দ হলো, এটি হবে আমজনতা। মৌলিক ও সাধিত ধাতুর একটি পার্থক্য লেখো। যে ধাতুকে বিশ্লেষণ করলে কোনো প্রত্যয় পাওয়া যায় না তাকে মৌলিক ধাতু বলে, অর্থাৎ মৌলিক ধাতুতে প্রত্যয় নেই, আর সাধিত ধাতু প্রত্যয় যোগে গঠিত হয়। ধাতবয়ব প্রত্যয়ের একটি উদাহরণ দাও। দেখ যুক্ত আর দেখা। শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে যে প্রত্যয় হয়, নতুন ধাতু গঠন করে, তাকে বলে ধাতবত্যয়, ধাতবয়ব প্রত্যয়। অনুসর্গের অন্য দুটি নাম হলো কর্মপ্রবচনীয় এবং পরসর্গ। শেষ অংশ ভাব সম্প্রসারণ। ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। ধর্মকথাটির অর্থ অনেক গভীর ও ব্যাপক। ধর্ম যা ধারণ করে। ধর্মের মূল কথাই হলো পরস্পরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা, পীড়িতের সেবা, অহিংসা ইত্যাদি। কিন্তু যখনই মানুষ নিজের ধর্মকে শ্রেষ্ঠ ভেবে অন্য ধর্মকে হেয় করতে চায়, তখনই এক ধরনের ধর্মান্ধতা তাকে পেয়ে বসে। তখন অন্য ধর্মকে সে সহ্য করতে পারে না। ধর্ম মানুষকে উদার করে, মহৎ করে, শান্তি পেতে শান্তি দিতে শেখায়। কিন্তু যখন ধর্মকে কেন্দ্র করে অশান্তির আগুন জ্বলে ওঠে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, তখন ধর্মের ছদ্মবেশে সেই ধার্মিক ব্যক্তির তাণ্ডব দেখে আমরা হতবাক হয়ে যাই। ধর্মের মূল কথার বিপরীত আচরণকারী ব্যক্তি কখনোই ধার্মিক ব্যক্তি নন। ধর্মের মুখোশ পরে মোহগ্রস্ত মানুষের মতো অন্যের ও নিজের অনিষ্ট করে চলেন। ধর্মের নামে হিংসাকে উস্কে দেন। সুতরাং প্রকৃত ধর্ম কি সেটা আগে জানতে হবে। সেই অনুযায়ী প্রকৃত ধার্মিক হয়ে মানুষের কল্যাণ চিন্তাকে রূপায়িত করতে হবে। ধর্মান্ধতার মোহকে সর্বতোভাবে আমাদের জয় করতে হবে। এই ছিল ক্লাস 9 মডেল অ্যাক্টিভিটি টাস্ক, একদম নতুন, জুলাই 2021। অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের জন্য তোমরা প্লে লিস্টে গিয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেখে নিতে পারো। ক্লাস 9 এর অন্যান্য আলোচনামূলক ভিডিও তোমরা প্লে লিস্টে দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিও।